আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, কারণ আমরা শুরু করছি আমাদের সেই বহু প্রতীক্ষিত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেটা হলো রিয়াক্ট জেএস। হ্যাঁ, রিয়াক্ট হলো একটা কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ইউআরএল হলো দেখছেই এখানে, যে রিয়াক্ট ডট ডেভ যদি আপনি লেখেন, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন রিয়াক্টের ব্যাপারে। তো এখানে প্রথম যে কথাটা লেখা রয়েছে, রিয়াক্ট দ্য লাইব্রেরি অফ ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেসেস, মানে হলো আপনি এটা দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন, এমনকি যদি মোবাইলের অ্যাপ তৈরি করতে চান তো সেটাও বানাতে পারবেন। এবং শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা লেখা রয়েছে সেটা ইউজার ইন্টারফেসেস, মানে ইউআই। আপনি ইউআই ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখানে ব্যাকএন্ডের কথা কিন্তু বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে আমরা ইউআই ক্রিয়েট করতে পারবো, ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস কি, যেটা আপনি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন, যেমন এই যে লোগো রয়েছে, এখানে একটা সার্চের একটা সেকশন রয়েছে, তারপরে এখানে একটা নেভিগেশন রয়েছে, এখানে কিছু বাটনস রয়েছে, তারপরে এই যে ব্যানার সেকশন বা হিরো সেকশন যেটা দেখছেন, একটা লোগো, একটা হেডিং, একটা সাব হেডিং, দুটো বাটনস। তো ইচ অ্যান্ড এভরিথিং আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এই মুহূর্তে, সেটাই হলো আপনি ইউআই। ঠিক আছে, সেটাই হলো আপনার ইউআই। এখন এই রিয়াক্ট জেএস আমরা কেন ইউজ করব? রিয়াক্ট জেএস সবচেয়ে প্রথম কথা হলো যে কেন শিখব, আর রিয়াক্ট জেএস দিয়ে এমন কি হবে যে যেটা নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে হচ্ছে না। তো সমস্ত কিছু আলোচনা করব আজকে, আমাদের প্রথম দিন। তো প্রথমে একটু ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে, তো সেগুলোই বলছি। তো ইন্ট্রোডাকশনটা হয়তো একটু লম্বা হবে, তো আপনারা যারা মনে করছেন যে এটা ইন্ট্রোডাকশন ভিডিও, আমি স্কিপ করে বেরিয়ে যাই, তো তাদেরকে বলবো যে আপনারা যেই স্কিপ করে চলে যাবেন ভিডিওটা, আমি কিন্তু তারপরে কোডিং দেখাবো। তো আমি এখান থেকে এই যে ভিডিওটা যেটা বানাচ্ছি, সেটা সেভাবেই আমি প্ল্যানিং করেছি যে আপনারা যখনই মনে করবেন যে এবার স্কিপ করে চলে যাব, এখানে বড্ড বেশি থিওরিটিক্যাল কথা হচ্ছে বা বড্ড বেশি কথাবার্তা চলছে, কোনো কাজের কথা হচ্ছে না, আমি ঠিক তখনই কোডিং দেখানো স্টার্ট করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা একটা ওভারভিউ পেয়ে যাবেন যে আমরা কী শিখতে চলেছি। এগুলোর কতগুলো এপিসোড আসবে, সিরিজ কত লম্বা হবে, আমার কোনো আইডিয়া নেই। আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, যখন যেমন জিনিস প্রয়োজন হবে, যেটা জিনিস শেখার দরকার হবে, সেটা আমাদের চলতে থাকবে। আর আজকের ভিডিও কতটা লম্বা হবে সেটাও আমি জানি না। তো আপনারা হয়তো এখন ভিডিও যখন দেখছেন তখন দেখেই ফেলেছেন যে ভিডিওটা কতটা লম্বা হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না, আমি যখন রেকর্ড করছি। তো অনেকটা আপনি যদি স্কিপ করে চলে যান, তাহলে বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে, যেমন ছোটোবেলায় আমরা স্কুলে করতাম না, যে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, বা ক্লাস টেস্ট নেবে বলেছে বা পড়া ধরবে বলেছে, ঠিক সেদিনকে আমরা গেলাম না, তার পরের দিন যখন স্কুলে গেছি তখন বন্ধুদের কাছ থেকে শুনতাম যে স্যার তো পড়ায় ধরেনি, উল্টো ক্লাসে গল্প হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু ওরকম হয়ে যাবে আপনি যদি স্কিপ করে চলে যান। আর যদি চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো কাইন্ডলি শেয়ার করবেন সবার সঙ্গে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমরা কিন্তু একটা নতুন অ্যাসপেক্টে আমরা রিয়াক্ট শেখা শুরু করব। এখন প্রশ্ন হলো যে যে রিয়াক্ট যে আমরা শিখবো, এটা শিখে আমাদের লাভটা কী? ওকে, এই যে লাইব্রেরিটা নতুন একটা টুলস, নতুন একটা লাইব্রেরি, তো এটা শিখে আমার লাভটা কী? তো প্রথম লাভ হলো, মার্কেটে খুব ডিমান্ড, আমাদের জব পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু জবের প্রয়োজন, আমরা জব খুঁজছি। রিয়াক্ট শিখে, নেক্সট শিখে, নোট শিখে আমরা আলটিমেটলি গোল একটাই, আমাদের জব পেতে হবে। আমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছি, বা যারা হয়তো অলরেডি জব করছে কিন্তু নিজেদের প্রমোশন করাতে চাইছে, অনেক দিন ধরে আমরা শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি বুটস্ট্র্যাপ এইসব নিয়েই কাজ করছি। আমরা ব্যাকএন্ডে হয়তো কাজ এখনও শুরু করিনি। তো তারা একটা ভরসাতেই বসে আছি যে রিয়াক্ট শিখবো, তারপর আমাদের কিছু ইনক্রিমেন্ট হবে, বা রিয়াক্ট শিখে আমার কোনো একটা জব হয়ে যাবে। তো আসল মোটিভেশন এটাই থাকা উচিত, জব পেতে হবে। ওকে, এটা এমন কোনো বিষয় আমরা শিখছি না যেটার জন্য আমাদের একটা আধ্যাত্মিক লেভেলে আমাদের অনেক একটা উন্নতি হয়ে যাবে, আমাদের মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, আমরা মহান কিছু হয়ে যাব, এরকম নয়। আমাদের একটা ক্যারিয়ার তৈরি করতে হবে, যাতে আমাদের একটা ইনকাম সোর্স একটা জেনারেট হয়, এবং যেখান থেকে আমরা আমাদের লাইফটাকে একটু স্মুথ চালাতে পারি। তো সেই মোটিভেশনটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মোটিভেশন। বাকি যে যাই বলুক না কেন, আমার কাছে এটাই, যে আমাদেরকে
আরও বেশি প্রোগ্রেস করতে হবে, আমাদের ভালো একটা জব পেতে হবে, আমাদের ভালো ইনক্রিমেন্টের প্রয়োজন আছে। তো আমার মনে হয় যে আপনাদেরও সেরকমই কিছু উদ্দেশ্য আছে। এবার এই সমস্ত কিছু বলার পরে আমি শুরু করতে চাইছি বেসিক্যালি, তো প্ল্যানিং অনেক কিছুই ছিল। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা জেনারেলি যে টাইপের ইউটিউব টিউটোরিয়াল দেখে থাকি, সেখানে হঠাৎ করে অনেক কিছু ডিসকাশন শুরু হয়ে যায়, যে থিওরিটিক্যাল পার্ট, বিভিন্ন হুকস বা ইত্যাদি কম্পোনেন্টস ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা ফিল করেছি যে সেই জিনিসটা একটু কনফিউজিং, কারণ আমি যখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট ইত্যাদি আমি যখন শিখে আসার পরে হঠাৎ যখন রিয়্যাক্ট শেখা শুরু করি, তখন রিয়্যাক্টের নিজস্ব একটা কিন্তু এনভায়রনমেন্ট আছে। তো রিয়্যাক্ট ফুল ফ্লেজ কোনো ফ্রেমওয়ার্ক না, এর বিশাল একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে এরকম না। এটা হলো আনঅপিনিয়েটেড লাইব্রেরি, মানে হলো এর নিজস্ব খুব হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুলস আছে এরকম না। মানে হলো নির্দিষ্ট নামে ফোল্ডার বানাতে হবে, নির্দিষ্ট কিছু নাম আছে সেইটা দিয়েই ফাইল বানাতে হবে, সেরকম ফোল্ডার স্ট্রাকচার হতে হবে, এমন কিছু নেই। কিন্তু না থাকা সত্ত্বেও যেহেতু এখানে নতুন করে কিছু ফাংশন আমাদের শিখতে হয়, সেই জন্য শুরুতে না একটু কমপ্লেক্স মনে হয়, একটু কমপ্লিকেটেড মনে হয় জিনিসটা। তো এটা কমপ্লিকেটেড হওয়াটাও স্বাভাবিক, কারণ নতুন একটা যখন জিনিস শিখছি বা নতুন গেমের সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো সেই গেমটা খেলার জন্য যে নিয়ম, সেই নিয়মটা শিখতে সময় লাগবে। আর আমি বলবো যে আপনার যদি ব্যাকগ্রাউন্ডে এই কনসেপ্টগুলো না থাকে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ, তাহলে আমি বলবো যে রিয়্যাক্ট শেখার জন্য আপনি রেডি নন এখনো, ওই জিনিসগুলোতে মাস্টার হতে হবে। এখন কথা হলো যে আমি হঠাৎ করে মাঝখান থেকে jQueryর কথা কেন বারবার বলছি, অনেকের তো মনে হয় যে jQuery তো আউটডেটেড হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, আবার jQueryর প্রশ্ন আসছে কেন এখানে। দেখুন, jQuery দিয়ে সবাইকে হাতে করে দিতে হয়েছে, ওয়েবসাইটে আপনার কম বেশি jQuery লাগবেই। সেটা দিয়ে jQuery দিয়ে কী করে, কীভাবে jQuery ইউজ করতে হয়, ডাউনলোড করে কী করে, বা সিডিএন কী করে ইউজ করে, তো সেই সমস্ত নলেজ কিন্তু আমাদের প্রয়োজন আছে। jQuery অ্যাকচুয়ালি কী করে, কী কী আমাদের ইউআইতে পরিবর্তন ঘটায়, ডম কীভাবে ম্যানুপুলেট করে, সেই নলেজটা যদি না থাকে, তো রিয়্যাক্টে আসলে আপনি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা পাবেন। তো আমি সেই জন্য jQueryর এক্সপ্লেনেশনটা এখানে বারবার দিচ্ছি, যে আর jQuery উল্লেখ করছি এই একটাই কারণে, jQuery ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না এখানে, jQueryর নলেজ যদি না থাকে। ওকে, এইবার jQuery কি আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা এখানে jQuery অ্যাপ্লাই করব না ডাইরেক্ট, আমরা রিয়্যাক্ট নিয়ে কাজ করব। কিন্তু এখানে যদি আমরা দেখি যে আমরা ডাইরেক্ট এইচটিএমএল নিয়েও হয়তো কাজ করব না। এখন মনে হতে পারে যে অদ্ভুত, আমরা তো এইচটিএমএল সিএসএস এগুলোই জানি যে ব্রাউজারে চলে। হ্যাঁ, এগুলো ব্রাউজারে চলে, কিন্তু সিম্পল একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা jQuery বুটস্ট্র্যাপ এগুলো ইউজ করতাম, তখন আমাদের সেপারেট কিছু ফাইল থাকতো। এইচটিএমএল ফাইলে এইচটিএমএল লিখতাম, সিএসএস ফাইলে সিএসএস, জেএস ফাইলে জেএস লিখতাম। তো কখনো কখনো আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই কিন্তু আমরা লিখে দিতাম জেএস, বা jQuery কোডও লিখতাম। তো এখন যখন আমরা সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারছি, বা এই ইত্যাদি এই যে আনুষঙ্গিক যে বেসিক যে জিনিসগুলো সেগুলো দিয়ে ওয়েবসাইট বানাতে পারছি, হঠাৎ রিয়্যাক্টের কেন প্রয়োজন হলো? রিয়্যাক্ট একটা পারপাস সার্ভ করে, সেই পারপাসটা যদি আমরা বুঝে যাই যে কি করছে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের কাছে কিন্তু এটা শেখাটা অনেক বেশি সহজ হবে। যতক্ষণ বুঝতে না পারবো যে রিয়্যাক্ট শিখে লাভটা কি, রিয়্যাক্ট করছেটা কি, এতগুলো লাইব্রেরি থাকা সত্ত্বেও আলাদা করে রিয়্যাক্ট এত কেন পপুলার, তো সেই বিষয়টা যখন আমরা ধারণা পেয়ে যাব, তখন আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি মজা লাগবে যে বিষয়টা শিখতে। না হলে না বোঝা মনে হবে এই জিনিসটা, এটা নতুন করে একটা টুলস চাপিয়ে দিচ্ছে, আবার ব্রেন হ্যাং হয়ে যাবে। তো আমি গতানুগতিক ধারায় যেভাবে চলে, তো সেইভাবে কিছু জিনিস আমি দেখাচ্ছি, কিন্তু আমার পার্সোনালি সেই জিনিসটা পছন্দ নয়। তবুও আমি দেখাচ্ছি যে বেসিক্যালি বাকিটা কীভাবে স্টার্ট করে। এটা হলো তাদের ওপিনিয়ন, তাদের ভিডিও বানানো, তাদের এক্সপ্লেন করা, তাদের পড়ানোর স্টাইল, এটা তাদের পার্সোনাল জিনিস। তো এটা তাদের মতো, আমি আমার মতো করে দেখাচ্ছি। ওকে, তো সবার প্রথমে যে বিষয়টা দেখানো হয় বেসিক্যালি, সেটা হলো যে একটা এরকম অ্যাপ তৈরি করা হয়। এটা আমি জেএসবিনে আছি, তো জেএসবিনে ডার্ক মোড নেই, তো সেই জন্য আমাকে হোয়াইট মোডেই রাখতে হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, একটু কষ্ট সহ্য করবেন। তো এখানে কিছু বাটনস আছে, কিছু ডিভ আছে, আর H2 H1 এইসব লেখা রয়েছে। তো হয়তো এখানে দেখতেই পাচ্ছেন যে jQuery হ্যালো ওয়ার্ল্ড বিরক্তিকর কাউন্টার অ্যাপ, যে এই কাউন্টার অ্যাপ দিয়ে শুরু করে। তো এই কাউন্টার অ্যাপ দিয়ে সবাই শুরু করে শেখা।
আপনারাও হয়তো মনে করছেন আমি কাউন্টার অ্যাপ দিয়ে আবার একই রকম বাকিদের মতো শুরু করছি না, আমি একদমই এটা দিয়ে শুরু করব না। এটা কিভাবে কাজ করছে এটা আপনি সিম্পল যে কোয়েরি দিয়ে দেখছেন, যে যে কোয়েরি দিয়ে একটা কিছু ভ্যারিয়েবল বানিয়ে একটা ফাংশন বানিয়েছি, এই কাউন্টারের মধ্যে এই যে টেক্সটটা সেটা আপডেট হবে, ইনক্রিজ করলে ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে ডিক্রিজ হবে, রিসেট করলে রিসেট হবে। তো এখন এর মধ্যে বিশেষত্ব কি, এই কাউন্টার দিয়ে আমার কি কাজে লাগবে আমার ওয়েবসাইটে? আমরা সিম্পল হেডার, ফুটার, ব্যানার, অ্যাবাউট আস সেকশন, পোর্টফোলিও, গ্যালারি ইত্যাদি ইত্যাদি বানাবো। তো এই আমার কাউন্টার কী কাজে লাগবে এখানে? বা আজ পর্যন্ত যে কটা ওয়েবসাইট আপনারা বানিয়েছেন, আশা করছি আপনারা অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তো কোথায় আমাদের এই কাউন্টার প্রয়োজন হয়েছে, তাই না? কিন্তু বিষয়টা এটা না যে এই কাউন্টার বানিয়ে কি হবে। কাউন্টারের পিছনে যে লজিক আছে, কাউন্টারের পিছনে যে অ্যালগোরিদম রয়েছে, বা কাউন্টারের পিছনে যে ডম ম্যানিপুলেট করার যে প্রসেস রয়েছে, সেই বিষয়টা শেখার দরকার এখানে। সেই জন্য সবাই কাউন্টার অ্যাপ দেখায়, যে প্লাসে ক্লিক করলে, পজিটিভে ক্লিক করলে মানে ইনক্রিজ করলে ইনক্রিজ হয়, ডিক্রিজ করলে ডিক্রিজ হয়, রিসেট করলে রিসেট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেটা জানাটা দরকার। আর যেহেতু রিয়াক্ট শিখছেন, তো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। আর যদি না জানা থাকে, তো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের আমাদের একটা কিন্তু প্লে লিস্টে একটা সিরিজ রয়েছে, সেই সিরিজটা আপনারা দেখে নেবেন আমাদের প্লে লিস্টে। ES6 প্রি রিয়াক্ট নামে একটা সিরিজ আছে। আর ডম রিলেটেড আমরা রিসেন্টলি একটা সিরিজ শেষ করেছি, সেটাও অবশ্যই দেখে নেবেন। তো এটা হলো সেটা, যে কোয়েরি দিয়ে আমি সিম্পল এটাকে বানিয়েছি, যেটা দিয়ে এই হ্যালো ওয়ার্ল্ড কাজটা হচ্ছে। এই সেম কাজ, এই সেম যে কোডটা লেখা রয়েছে, সেই কোডের মতোই আমি এখানে রিয়াক্ট একটা অনলাইন কম্পাইলার আছে, মানে আপনি অনলাইনে লিখতে পারবেন, আপনার কোনো ফাইল ফোল্ডার নিয়ে এসব হেডেক নিতে হবে না। আপনি এখান থেকে এটা, এই যে কোডটা আছে, এই কোডটা আমি এক্সপ্লেনও করবো না, শুধু দেখুন যে সেই সেম জিনিস আমি রিয়াক্ট দিয়েও এখানে কাজ করছি। এখন বিষয় হলো, এই জিনিসটা তো আমি বুঝি না যে এই জিনিসটা লেখাটা কি আছে এখানে, এখানে কি হচ্ছে না হচ্ছে। তো এটা বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করছে সেটা কিন্তু কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল জিনিস। ওকে, এখানে আমাকে বিহাইন্ড দ্য সিন যে ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ডম ম্যানিপুলেট হচ্ছে কী করে। কিন্তু এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন? আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমাদের একটা ওয়েবসাইট বানাতে হবে, কারণ আমি যতক্ষণ না ওয়েবসাইট বানাতে পারছি বা কোনো প্রজেক্ট বানাতে পারছি, ততক্ষণ আমি কিন্তু কোনো জব পাচ্ছি না, তাই না? কিন্তু ইন্টারভিউতে যেমন কিছু কোশ্চেন হবে আপনার, কিন্তু সেখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন হবে যে আপনার নলেজ কতটা আছে, ইনডেপথ কতটা জানেন বিষয়টা। তো সেটা তখনই সম্ভব যখন আপনি প্রজেক্ট করতে করতে প্রত্যেকবার বাধা পাবেন, আর সেই প্রবলেমটা সলভ করার জন্য কিছু পড়াশোনা করবেন, আবার একটা কোথাও গিয়ে বাধা পাবেন, আবার পড়াশোনা করবেন। এইভাবে করতে করতে আপনার প্রজেক্টও শেষ হয়ে যাবে, আপনার কিছু ইনফরমেশনও ওখান থেকে কালেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যখন কন্টিনিউয়াসলি প্রজেক্ট বানাতে থাকবেন, দীর্ঘদিন কাজ করতে থাকবেন, তখন অটোমেটিক্যালি সমস্ত জিনিস শিখে যাবেন। প্রথম দিনই আমরা HTML CSS সব কিছু, বুটস্ট্র্যাপ সব কিছু শিখে যাইনি। প্রথম থেকেও কিন্তু আমরা ওই টুকটাক নেভিগেশান, একটা লোগো, একটা ব্যানার, ছোটো ছোটো এই জিনিস বানাতে বানাতে একদিন কমপ্লিট ওয়েবসাইট বানাতাম। প্রথম দিনই তো আমরা পুরো HTML কতগুলো ট্যাগ আছে, যে কোয়েরি কতগুলো ফাংশন আছে ইত্যাদি আমরা শিখে যাইনি, আমরা কাজ করতে করতে শিখেছি, তাই না? তো আমিও সেই অ্যাপ্রোচ নিচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ যাব, যে এই কাজগুলো কীভাবে করতে পারি আমরা। ঠিক আছে, এইগুলো বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করছে সেটা পরে বুঝবো। এই মুহূর্তে আমরা টার্গেট নেব যে কী করে একটা মোটামুটি ছোটোখাটো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি, আর সেটা বানাতে গিয়ে আমরা কোথায় কোথায় বাধা পাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করবো। তো তাহলে আমার মনে হয় যে আমরা তাড়াতাড়ি শিখব। এবার এটা গেল কাউন্টার অ্যাপ। তো আমার পার্সোনালি এটা খুব বিরক্তিকর একটা অ্যাপ মনে হয়, কিন্তু এর পিছনে যে লজিকটা আছে সেটা ইরিটেটিং বা বিরক্তিকর বা বোরিং নয়। আমার এই জিনিসটা নিয়ে প্রথম দিনই আলোচনা করতে আমার ভালো লাগে না। তো এখানে আরেকটা আমি সিম্পল জিনিস বানিয়ে রেখেছি। দেখুন, কিছু HTML ট্যাগ রয়েছে, সেই অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোয়েরি ট্যাগ রয়েছে। আর এখানে এই জায়গাটাকে ভালো করে একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে কি হচ্ছে, আমি যখন আপডেট প্রোফাইলে ক্লিক করছি, আমার এখানে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটা প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, আর ইমেজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটে জিনিস চেঞ্জ হচ্ছে। এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা বোঝাটা দরকার। আমি কিন্তু এখনও রিয়াক্ট শুরু করিনি, বা রিয়াক্টে কী হচ্ছে কিছুই জানি না। আমি সিম্পল যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্টে কী করে হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি। তো এখানে আমার ইউজার নেম, ইউজার স্ট্যাটাস আর ইউজার পিকচার, এই তিনটে রয়েছে, একটা আপডেট বাটন রয়েছে। এখন এই জিনিসটাকেই আমাদের আপডেট করতে হবে বাটনের মাধ্যমে, তাই না? তো সবার প্রথমে আমি এখানে একটা অবজেক্ট লিখে রেখেছি, যে প্রোফাইল। সেই অবজেক্টের নেম, স্ট্যাটাস, পিকচার ইত্যাদি এই জিনিসগুলো রয়েছে। এখন এরপরে আমি যখন এই যে প্রোফাইল যে পিকচারটা আছে, সেই প্রোফাইল পিকচারটাকে আমি আপডেট করাতে চাইছি বাটনের ক্লিকের মাধ্যমে।
তো এই যে যে ডেটাটা সেটা হয়তো কোনো এপিআই থেকে বা ফর্ম ফিল আপের মাধ্যমে আসবে। তো এই মুহূর্তে আমি হার্ড কোড করে রেখেছি। প্রথমে যে এই ফটোটা ছিল, এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা ID1 100/100 pixam.photos, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ফটোগুলো পেয়ে যাবেন। তো এই নাম্বার 1 ফটো থেকে আমি চেঞ্জ করে করে দিয়েছি এটা ID2, সেকেন্ড নাম্বার একটা ফটো। তো এই যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলটাকে আমরা আপডেট করছি এখানে object.assign প্রোফাইল যেটা ছিল, এই যে এটা, এই জিনিসটাই আপডেট হয়ে নিউ প্রোফাইল, মানে আমি নতুন যে প্রোফাইলটা বানিয়েছি সেটা আপডেট হয়ে যাচ্ছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডমের এই প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে কিন্তু এখান থেকে ধরতে হচ্ছে ম্যানুয়ালি। ডমটাকে, এই জিনিসটা মনে রাখবে যে ডমটাকে কিন্তু আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হচ্ছে। তো ইউজার নেম, স্ট্যাটাস, ইউজার পিকচার, তো টেক্সট অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউটকে আমাদেরকে কিন্তু এইভাবে আপডেট করতে হচ্ছে প্রোফাইলের। তো এছাড়াও যদি এখন ইউআইতে আরও বেশি এলিমেন্ট থাকতো, তাহলে ভাবুন যে এই জিনিসটা কতটা লম্বা হতো, বা আর কোথায় কোথায় এই জিনিসটা চেঞ্জ করার দরকার হতো। এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আর কোথায় কোথায় চেঞ্জ করতে হতো। তো ইচ অ্যান্ড এভরি ট্যাগ, এখানে যত ট্যাগ থাকতো এই পেজের মধ্যে, সমস্ত ট্যাগে কিন্তু ধরে ধরে আমাকে সেখানে সেখানে আপডেট করার প্রয়োজন হতো, যদি এই প্রোফাইলের সঙ্গে সেই জিনিসগুলো কানেক্টেড হতো। যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমার 10 জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে? যে প্রথম অবস্থায় যেমন ছিল, এই যে জন ডো ফিলিং হ্যাপি, এটা এরকম জিনিস যদি আরও 10টা জায়গায় থাকতো বা 20টা জায়গায় থাকতো, পুরো ওয়েবসাইটে যেখানে যেখানে থাকতো, প্রত্যেকটা ট্যাগকে কিন্তু আমাকে ধরে ধরে এইভাবে আবার আপডেট করতে হতো এখানে এসে। ওকে, তো এটা অনেক বেশি কিন্তু কমপ্লিকেটেড হয়ে যেত আর মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত সেক্ষেত্রে। তো এর একটা সহজ উপায় এখানে নিয়ে এসেছে। তো সেটা কি? সেই জিনিসটা হলো আমাদের রিয়াক্টে সেই একই কাজ কিভাবে এখানে সম্পন্ন হচ্ছে। তো সেটা খেয়াল করুন। সেম জিনিস এখানে কিভাবে কোড লেখা রয়েছে বা কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করছে সেটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করব না, একই কথা, কারণ আমি তো রিয়াক্টে এত দূর শিখিনি, তাই না? তো সিম্পল দেখি যে একই রকম কাজটা হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু সিম্পল একই রকম কাজটা হচ্ছে। এইবার এখানে খেয়াল করে দেখুন যে সেম জিনিস কি এখানে আছে? হ্যাঁ, দেখুন এখানে কিন্তু সেই সেম প্রোফাইল, যে প্রথম যে প্রোফাইলটা আমি ছিল না, সেই প্রোফাইলটা আছে। সেই প্রোফাইলটা এখানে আপডেট হচ্ছে, তো আপডেট প্রোফাইল আছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা দেখুন, এই যে এইচটিএমএলটা, সেই এইচটিএমএলটা এখানে কিন্তু আপডেট হচ্ছে, তাই না? এখানে আমরা কিভাবে আপডেট করেছিলাম সেই ডট টেক্সট অ্যাট্রিবিউট, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট সেই এইচটিএমএল এখানে আপডেট করে দিয়েছি। কিন্তু একটু যদি খেয়াল করেন যে এখানে পেজ আছে app.js, তার মধ্যে কিছু ফাংশন রয়েছে। তো এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, সিম্পল। এখান থেকে রিটার্ন হচ্ছে কিছু একটা এইচটিএমএল ট্যাগ। কিন্তু আমরা কি জাভাস্ক্রিপ্টে এরকম এইচটিএমএল লিখতে পারি? জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে তো পারি, কিন্তু সেটা আমাদের ব্যাকটিকের মধ্যে লিখতে হয়, যেটাকে টেমপ্লেট লিটারাল বলে, অ্যাজ এ স্ট্রিং লিখতে হয়। কিন্তু এখানে কি করেছি আমরা? এখানে ডাইরেক্ট এইচটিএমএল লিখে দিয়েছি, না কোনো ব্যাকটিক, না কোনো ডবল কোটেশন, নাথিং। ডাইরেক্ট আমরা লিখেছি, আবার এখানে কাজও করছে। তাহলে এটা তো জাভাস্ক্রিপ্ট ফাইল, তো দেখাচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইল? না, অবভিয়াসলি না। এটা আমাদের দেখাচ্ছে হলো ইন্ডেক্স ফাইল। তো সেই ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে? এখানে ইন্ডেক্স ফাইল। এবার দেখুন ইন্ডেক্স ফাইলে মাত্র কোনটুখানি কোড, এটা তো বয়লার প্লেট বাকিটা। এখানে একটা ডিভ রয়েছে, তো এই ডিভের মধ্যেই এটা কিন্তু রেন্ডার হচ্ছে, মানে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই যে জাভাস্ক্রিপ্টে যা যা লিখেছি সব এই ডিভের মধ্যে এসে পুশ হচ্ছে। রিয়াক্ট এইভাবে কাজ করছে যে একটাই জাস্ট ডিভ নেয়, ওর মধ্যে সমস্ত কিছু এনে পুশ করে দেয়। ওকে, তো আমাদের এই মেন হলো এই ডিভটা। এখন তাহলে প্রশ্ন ওঠে যে এই যে রুটটা যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও রুট গেট এলিমেন্ট বাই আইডি বা এরকম কিছু তো করতে হয়েছে। এখানে তো সেই সমস্ত কিছুই দেখছি না, এটা তো সিম্পল জাভা স্ক্রিপ্ট, তাই না? এখানে ইউজ স্টেট নামে কিছু একটা রয়েছে, কিন্তু এই জিনিসটা তো জাভা স্ক্রিপ্টের না। হ্যাঁ, এটা জাভা স্ক্রিপ্টের না, এটা রিয়াক্টের জিনিস। তো এটা কিভাবে কাজ করছে সেটা পরে বুঝে নেবো। এই যে প্রথম যে লাইনটা ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যাঁ এটা জানি ES6-এর, কিন্তু এই যে বাকি যে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে রিয়াক্ট সম্বন্ধিত কিছু একটা। তো ঠিক আছে, সেটা পরে বুঝে নেবো। কিন্তু প্রশ্নটা হলো যে এখানে যে রুটটা আছে সেটা কোথায় গেল? এখানে পুশ হচ্ছেই বা কী করে? তো তার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে একটা index.js যার পাশে লেখা রয়েছে এন্ট্রি। তো এখান থেকে জিনিসটা পুশ হচ্ছে। তো আমরা দেখি এর মধ্যে কী লেখা আছে। আচ্ছা, এর মধ্যেও অল্প কিছু কোডই লেখা রয়েছে, যে রিয়াক্ট আসছে ক্রিয়েট। আচ্ছা, রিয়াক্টের জন্য এই দুটো লাইন প্রয়োজন, একটা রিয়াক্ট ডম ক্লায়েন্ট, একটা রিয়াক্ট, একটা হলো অ্যাপ। এই অ্যাপটা কোনটা? এইটা। আচ্ছা, তারপরে কোন জিনিসটা প্রয়োজন? একটা স্টাইল ডট সিএসএস, এটা সিম্পল একটা স্টাইল লেখা রয়েছে এই কয়েক লাইন।
স্টাইল তো ম্যাটার করছে না এখানে আমাদের। আর এখানে একটা কিছু রুট নামে কিছু একটা বানানো হয়েছে, সেখানে লেখা রয়েছে যে ক্রিয়েট রুট। একটা রুট কিছু ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, এক্স্যাক্টলি এইটাই। এখানে আমরা এই রুটটাকে এখানে ক্যাপচার করছি, রুটটাকে ধরছি, ধরে আমরা রুট ডট রেন্ডার, রেন্ডার মানে হলো শো করানো, মানে ডিসপ্লে করানো, দেখানো, রেন্ডার করা মানে, ঠিক আছে। তো সেই রুটের মধ্যে, এই রুটের মধ্যে আমরা এই অ্যাপটাকে এখানে ডিসপ্লে করাচ্ছি। এবার একটা প্রশ্ন হলো এখানে যে এই সব লাইন তো বুঝলাম যে জাভা স্ক্রিপ্টের, এটাও বুঝলাম জাভা স্ক্রিপ্টের, এটা বুঝলাম যে একটা ফাংশন ক্রিয়েট রুট নামে, আচ্ছা রিয়াক্টে আছে হয়তো এরকম কিছু, কিন্তু এটা আবার কি জিনিস? এরকম ট্যাগ তো এইচটিএমএল এ নেই। আবার জেএস এর মধ্যে আমরা এইচটিএমএল এর মতো ট্যাগ লিখছি। এখানে যে এইচটিএমএল ট্যাগগুলো ছিল সেগুলো তো চিনতে পারি, বাটন, H1P, এগুলো তো চিনি, কিন্তু এটা কি আবার নতুন কোনো আমাদের ট্যাগ শেখা লাগবে? না, নতুন ট্যাগ শিখতে হবে না। এটাই হলো মজার জিনিস এখানে। যখন এরকম কোনো স্পেসিফিক কিছু ফাংশন যখন বানানো হয় যেখান থেকে কোনো এইচটিএমএল এর মতো দেখতে কিছু রিটার্ন করা হয়, এইচটিএমএল এর মতো বা এইচটিএমএল লাইক কেন বললাম? কারণ এটা এইচটিএমএল নয়, ওকে, দেখতে এইচটিএমএল এর মতো কিন্তু এইচটিএমএল নয়। কিন্তু আপনি যখন কাজ করবেন এটা সিম্পল এইচটিএমএল এর মতো ভেবেই কাজ করতে থাকবেন, বেশি ওখানে হেডেক নেওয়ার বা বুদ্ধি কাটানোর কিছু নেই। সিম্পল এইচটিএমএল এ যেমন লেখেন তেমনই লিখতে থাকবেন, এইচটিএমএল এর সমস্ত ট্যাগই আছে, ওকে। কিন্তু যখন আমরা এখানে এখানে দেখছি যে এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি এটা হলো অ্যাপ ডট জেএস, এটা একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা এখানে রিটার্ন হচ্ছে, সেই ফাংশনটাকে আমরা এখানে কল করছি। এইভাবে যখন লেখা থাকবে না কল করার জন্য, তো আমরা এইভাবে এইচটিএমএল এর মতো করে লিখে থাকি, এইচটিএমএল ট্যাগের মতো করে। দেখছেন সেলফ ক্লোজিং যেমন ইমেজ ট্যাগ হয়, এইচআর ট্যাগ হয়, বিআর ট্যাগ হয়, তেমন, ওকে। তো এটা কাইন্ড অফ এক্সএমএল এর মতো, ওকে। তো এখন এই ট্যাগটা বা এই যে তিনটে ফাইল, এই তিনটে ফাইল আমার এই জিনিসটাকে রেন্ডার করতে সাহায্য করছে। এখন মনে হতে পারে এ তো বেশি হেডেক হয়ে গেল, এর থেকে তো জেকোয়েরি ভালো ছিল। আমার তো এখানে একটুখানি এইচটিএমএল, এখানে 2-3 লাইন জেএস, ব্যাস সেটা দিয়েই তো কাজ মিটে যাচ্ছিল, আবার এত ঝামেলা করার কি দরকার, তিনটে ফাইল আলাদা আলাদা জায়গায় লেখা। হ্যাঁ, আমরা এটা একটা ফাইলের মধ্যেও করে ফেলতে পারতাম, তাতে কোনো অসুবিধা ছিল না। এই যে তিনটে ফাইলে যে সেপারেট জিনিস ছিল সেটা আমরা একসঙ্গে লিখে দিতাম, একটা ফাইলের মধ্যে আমাদের ঝামেলা শেষ হয়ে যেত, এই জাভা স্ক্রিপ্টে যেমন করে থাকি আমরা। কিন্তু রিয়াক্টের একটা নিজস্ব কি বলবো, একটা আহ, মতামত এটা হলো যে প্রত্যেকটা জিনিস না ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে করা, ওকে। তো সেটা আমরা যখন রিয়েল লাইফে কাজ করবো তখন বুঝে যাবো যে তিনটে আলাদা ফাইলের কি প্রয়োজন, তিনটে ফাইলে কি লাগবে না, এরকম তিনটে ফাইলের দরকার নেই, আমার একটা ইন্ডেক্স ফাইল আর একটা অ্যাপ ডট জিএস থাকলেই এনাফ, ওকে। তো এখানে কি করা হয়েছে যে ইন্ডেক্স ডটের মধ্যে কি হয়েছে, এই ডিভটা রয়েছে, এই ডিভটাকে আমরা এখান থেকে ম্যানিপুলেট করছি, আবার এর মধ্যে আবার এই অ্যাপ ডট জাস্ট অ্যাপ ডট জেএসটাকে এর মধ্যে কানেক্ট করেছি, আবার এই ফাইলটার সঙ্গে এই ফাইলটা কানেক্টেড আছে, ব্যাস সিম্পল এটা। মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সঙ্গে ইন্ডেক্স ডট জেএস কানেক্টেড, ইন্ডেক্স ডট জেএস এর সঙ্গে অ্যাপ ডট জেএস কানেক্টেড, ব্যাস এই হলো পদ্ধতি, ওকে। কিন্তু কিভাবে কি হচ্ছে আমরা পরে বুঝে দেখবো। আর এই ওয়েবসাইটটায় যদি আপনারা প্র্যাকটিস করতে চান এসে, তো এখানে আপনারা লিখবেন যে এই যে codeshape.com/react অনলাইন কম্পাইলার। তো কোডশেপ এই ওয়েবসাইটটা চলে আসবেন, ফুটারে এসে দেখবেন, এই ওয়েবসাইটটা আসার পরে codeshape.com, ফুটারে এসে দেখবেন যে ওখানে রিয়াক্ট অনলাইন কম্পাইলার বলে আছে, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি এই মুহূর্তে আপনারা কমফোর্টেবল না হন যে কীভাবে কী সেট আপ করবো, এই সমস্ত কী ফাইল টাইপ রয়েছে, প্যাকেজ ডিজেশন, এইসব নিয়ে কোনো হেডেকই নেবেন না, ঠিক আছে। এইসব দেখার দরকারই নেই, এইসব কাজে লাগে না শুরুতে। তো প্রথমে বিশাল কিছু ফাইলপত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই, পাতি যেমন এইচটিএমএল করতেন এতদিন ওরকমই কাজ করবে, কোনো হেডেকই নেবেন না। আচ্ছা, এই যে পুরো যে জিনিসটা না, এই যে আলাদা আলাদা ফাইলের মধ্যে কি সমস্ত করা হয়েছে, তারপরে আপডেট করা হয়েছে, এই জিনিসটাই এই এক্স্যাক্টলি রিয়াক্টের মতন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারিতেও বানাতে পারি। তো আমি যে কোয়ারির সঙ্গে তুলনা করছি কারণ যেহেতু দুটোই লাইব্রেরি, তো সেই জন্য আমি যে কোয়ারির সঙ্গে বারবার তুলনা করছি। তো যে কোয়ারিতেও আমরা এই সেম কাজ করতে পারি, এখানে একই রকম হবে। কোড এখানে আমি এক্সপ্লেন করছি না, কোড এখানে দেওয়া আছে, দরকার হলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমি দিয়ে দেবো ওখানে। তো এই দেখুন সেই এমটি একটা ডিভ নিয়েছি, ঠিক আছে, রিয়াক্টের মতো। আর এখানে কি করেছি, সেই প্রোফাইল ডেটাটা এখানে সেট করেছি, কনস্ট্যান্ট নিয়েছি, সেকেন্ড স্টেপে একটা ইউআই ক্রিয়েট করেছি, মানে এটা দেখতে কেমন হবে সেটা, যে কোয়েরি দিয়ে এরকম ডিভ বাটন ফাটন বানিয়েছি। থার্ড স্টেপে সেই যে কন্টেনার আছে মানে যে ডিভটা, প্যারেন্ট ডিভের মধ্যে সমস্ত অ্যাপেন্ড করে দিয়েছি, বাটন ফাটন যা যা আছে সমস্ত কিছু অ্যাপেন্ড করেছি।
তারপরে আলটিমেটলি রুটের মধ্যে গিয়ে কন্টেনার বাটন ইত্যাদি অ্যাপেন্ড করার পরে এখন এই বাটনে ক্লিক করেছি। বাটনে ক্লিক করে নিউ যে প্রোফাইলটা আছে, মানে নতুন যে ডেটাটা, সেই নতুন ডেটাটা আপডেট করিয়েছি। তো একই জিনিস আমি এটা কেন দেখালাম, এটা হলো এই যে রিয়াক্টে যেমন দেখছেন না, এখানে একটা ডিভ রয়েছে, সেই ডিভের মধ্যে সমস্ত ডেটাটা ইনসার্ট করা হচ্ছে এখান থেকে কোনো একটা ফাংশন লিখে। আমি তো সেরকম একটা ফিলিংস রাখার চেষ্টা করেছি। এখন এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো বিগিনারদের ক্ষেত্রে মনে হচ্ছে এ তো ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, সব তো মাথার ওপর থেকে চলে যাচ্ছে। স্বাভাবিক, আমি হলো মাথার ওপর থেকে চলে যেত। আমি জাস্ট ওভারঅল কনসেপ্টটা দেখাচ্ছি যে যে কাজটা আমরা রিয়াক্টে করতে পারি সেটা যে কোয়ারি দিয়েও করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি, একই জিনিস। এবার আমি আলটিমেটলি কোথায় আসতে চাইছি জানেন? আমি আসতে চাইছি এখানে যে আমরা শুরুতে বিভিন্ন টিউটোরিয়ালে দেখি না যে প্রথমে বিশাল সেটিং করতে হয়, অনেক কিছু ইনস্টল করতে হয়, তারপরে নোটপ্যাড খুলতে হয়, এই কমান্ড প্রম্পট ওপেন করতে হয়, তারপরে ভিএস কোড ইনস্টল করতে হয়। ভিএস কোড দিয়ে আমি কেন কেন যাবো? আমার যেটা ফেভারিট আমি কোড এডিটার সেটাই ইউজ করতে পারি, আমি নোটপ্যাডও ইউজ করতে পারি, যদি আমি জানি যে অ্যাকচুয়ালি কী চলছে। তো সমস্ত কিছু সেট আপ করাটা দিয়ে শুরু করলে আরও বেশি এটা কমপ্লিকেটেড হতো। আমি জাস্ট আপনাদেরকে একটু ইউজ টু ফিল করাতে চাইছি। আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন আমি ধরে চলছি যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, বুটস্ট্র্যাপ, ব্যাস এইটুখানি জানেন আপনারা, এর থেকে আর বেশি কিছু জানেন না। তো তাদেরকেও তো আমাকে দেখাতে হবে, তাদেরকেও বোঝাতে হবে। তো তাদেরকে প্রথম থেকে যদি আমি প্রচুর ইনফরমেশান দিয়ে দিই, তো লিটারালি তারা কিন্তু ঘাবড়ে যাবে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা শেখাটা পসিবল হবে না, বেশিই কঠিন মনে হবে, যেমন আমার মনে হয়েছিল। তো আমি এটা সিম্পলিফাই করার চেষ্টা করছি আপনাদের জন্য। এই সমস্ত কোড যেগুলো দেখছেন এগুলো বোঝার দরকার নেই, আমি শুধু জাস্ট এক্সপ্লেন করছি এটাই যে যে কাজ রিয়াক্টে আপনার করা হচ্ছে সেটা তাতেই জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। কি করা যায়? এই যে জাস্ট ইউআই তৈরি করছেন, ঠিক আছে, এই যে ইউআই এ চেঞ্জ করছেন, ক্লিক করছেন, কিছু বদলে যাচ্ছে, ব্যাস এইগুলোই করা যায় রিয়াক্ট দিয়ে। ওকে, এখন আমি এখানে কিছু একটা লিখে রেখেছি, আমার প্রথম ওয়েবসাইট এটা। রিয়াক্ট ইজ নট জাস্ট এ লাইব্রেরি, ইটস এ নিউ ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ নতুনভাবে, নতুন পদ্ধতির মাধ্যমে বানাতে পারি। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট বিং এ মডার্ন ওয়েব ডেভেলপার ইন 2026, আর আপনি যদি 2025-এ দেখেন তাহলে 2025, রিয়াক্ট ইজ এ মাস্ট লার্ন স্কিল। অবশ্যই এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের মোট কথা হলো জানতে হবে এই কারণে আমাদের জবের প্রয়োজন, আমাদের প্রমোশন লাগবে, সেই জন্য এটা হলো সব থেকে বড় মোটিভেশন। আচ্ছা, এবার এই যে জিনিসটা, এই যে লেখাটা দেখছেন না, এই এক লাইনের কোড, তো এই এক লাইন লিখলাম কী করে, তো সেটাই দেখাচ্ছি শুধু। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি স্ক্রিনটা, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। দেখুন কি করেছি আমি এখানে, দেখছেন যে আমি একটু জুম করলে বোধহয় আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে তিনটে ফাইল আছে, একটা অ্যাপ ডট জেএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস কি আর দেখাবো, স্টাইল ডট সিএসএস এর দেখানোর মতো কিছু নেই এখানে। তো আমাদের মেন হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল আর অ্যাপ ডট জেএস। তো এই দুটো ফাইলে কি হচ্ছে, কি খিচুড়ি পাকাচ্ছে সেটা দেখি, চলুন। তো সবার প্রথমে আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে নিতে চাইছি যাতে, তো এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিম্পল বয়লার প্লেট, এগুলো কি এক্সপ্লেন করার প্রয়োজন আছে? আমার মনে হয় না, কারণ এখানে কিছু ফন্ট আছে, টাইটেল আছে, গুগল ফন্টস আছে, এখানে আপনার বুটস্ট্র্যাপ দিয়েছি যাতে একটু টেক্সটটা দেখতে সুন্দর লাগে, সিএসএস কম লিখতে হয়, আর একটা সিএসএস লিঙ্ক করেছি, এগুলো তো এইচটিএমএলই করে এসেছি। তো দেখছেন যে আমরা কিন্তু সেই আমাদের পুরনো বেসেই আছে। এখানে একটা বডি নিয়েছি যার মধ্যে রুট নামে একটা ডিভ নিয়েছি, এর মধ্যে আর কিছুই লেখা নেই, এখানে কোনো স্পেস নেই, নাথিং, এখানে জাস্ট একটা ডিভ আছে। আর ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো আমরা রিয়াক্টের তিনটে সিডিএন ইউজ করছি। আচ্ছা, সিডিএন কোথা থেকে এলো? তো প্রথমেই তো আমি এক্সপ্লেন করেছি যে এটা যেহেতু একটা লাইব্রেরি, যে কোয়েরি যেহেতু আমি সিডিএন দিয়ে টানতে পারি, বুটস্ট্র্যাপ যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, সিডিএন দিয়ে টানছি এখানে, তো একই রকমভাবে রিয়াক্ট যেহেতু লাইব্রেরি হয়ে থাকে তাহলে সিডিএন দিয়ে অবশ্যই ইউজ করতে পারবো। আপনার পুরো প্রজেক্টে যদি অল্প একটু, আপনি নর্মাল যে প্রজেক্টে কাজ করছেন না সেখানে হয়তো ছোট্ট একটা কোনো সেকশানে রিয়াক্টের প্রয়োজন, তো আপনি এই সিডিএন টেনে সেখানেও কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের কি যে কোয়েরি যখন আমরা লিখি জেএস ফাইলে, পুরো ফাইলে কি জেএসই লিখতে হয়, যে কোয়েরি লিখতে হয়, ওর মধ্যে কি যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না ভ্যানিলা? অবশ্যই পারি। জেএস ফাইল বানালে ওর মধ্যে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি, যে কোয়েরিও লিখতে পারি। তো ঠিক একই রকমভাবে আমরা জেএস ফাইল তো বানিয়েছি, জেএস ফাইলের মধ্যে আমরা জেএসও লিখতে পারি, রিয়াক্টও লিখতে পারি, আবার এর মধ্যে যদি প্রয়োজন হয় আমরা যে কোয়েরিও লিখতে পারি। তো সিম্পল, এই যে তিনটে লাইন আছে, তিনটে সিডিএন আছে, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে রিয়াক্ট ডেভেলপমেন্ট ডট জেএস, আরেকটা আছে রিয়াক্ট প্রোডাকশন ডট জেএস। তো প্রোডাকশন নেবেন না, ডেভেলপমেন্টের জন্য যেটা আছে সেটা।
তো একটা আছে রিয়্যাক্ট, একটা আছে রিয়্যাক্ট ডম। এই দুটো কিন্তু সেপারেট জিনিস। এই রিয়্যাক্টটা হলো অ্যাকচুয়াল রিয়্যাক্ট লাইব্রেরিটা, আর এই যে রিয়্যাক্ট ডম যেটা, সেই রিয়্যাক্ট ডমটা শুধুমাত্র আমাদের যে সমস্ত আমরা এইচটিএমএল ট্যাগ ট্যাগ লিখবো না, সেগুলো তো ব্রাউজারে দেখাতে হবে। তো এই যে সিডিএনটা, এই সিডিএনটা ওই কাজটাই করে, ব্রাউজারে দেখানোর কাজটা করে। তার পিছনে যে লজিক বা কমপ্লেক্স হিসাব নিকাশ যেগুলো, সেগুলো এই রিয়্যাক্ট থাকে। তো এই সেম রিয়্যাক্ট, এই যে সিডিএনটা, এটা যদি আমি অনলাইনে ওপেন করে দেখাই, তো এখানে যে কোডটা লেখা রয়েছে এই কোডটাই কিন্তু রিয়্যাক্ট নেটিভ, মানে মোবাইল অ্যাপ যা এখানে বানায় না রিয়্যাক্ট নেটিভ দিয়ে, এই সেম কোডটাই চলে। ওকে, শুধু ডিফারেন্সটা হয় ডমের জন্য। এই যে এখানে যে কোডটা আছে দেখছেন, এই সিম্পল এই কোডটাই কিন্তু আমাদের পুরো রিয়্যাক্টটাকে নিয়ে কাজ কাজ করতে সাহায্য করে। এটাই হলো অ্যাকচুয়ালি রিয়্যাক্টের লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা ওই মোবাইলের ক্ষেত্রেও কাজে লাগে, ওয়েবের ক্ষেত্রেও কাজে লাগে। আচ্ছা, এবার এই যে রিয়্যাক্ট ডম, এই রিয়্যাক্ট ডমটা কী করে? এই যে বললাম যে আমাদের যে ট্যাগ যেগুলো লিখবো সেগুলোকে ডিসপ্লে করাতে সাহায্য করে, মানে রেন্ডার করাতে সাহায্য করে। আচ্ছা, আর শেষেরটা কি? শেষেরটা হলো একটা বেবেল ডট মেন ডট জেএস। আচ্ছা, এই সিডিএনটা কী করছে? এটা রিয়্যাক্টের সঙ্গে কী হিসাব নিকাশ আছে, একটু পরে আসছি সেটা। আচ্ছা, তারপরে কি আছে এখানে? সোর্স অ্যাপ ডট জেএস। তো সিম্পল আমাদের যে অ্যাপ ডট জেএসটা আছে সেই অ্যাপ ডট জেএসটা কানেক্ট করেছি। তো এখানে জেনারেলি দেখবেন যে লেখা থাকে টাইপ টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, কিন্তু এখানে কি লেখা রয়েছে? টেক্সট স্ল্যাশ বেবেল। তো এই ব্যাবেলের কনসেপ্টটা এখনও কিন্তু আমাদের ক্লিয়ার হলো না যে ব্যাবেল এখানে কী করছে, বা ব্যাবেল এই লাইব্রেরিটা করছেই বা কি এখানে এই সিডিএনটা। তো সেটা এক্ষুনি বুঝবো। এবার একটু অ্যাপ ডট জেএসে দেখে আসি কী আছে। অ্যাপ ডট জেএসে এসে দেখলাম যে একটা জাস্ট ফাংশন বানানো আছে, এর মধ্যে একটা রিটার্ন আছে। সিম্পল দেখুন, একটা কিন্তু ফ্যাটারো ফাংশন। এখন যদি আপনি ফ্যাটারো ফাংশন না জানেন তাহলে বলবো অবশ্যই আপনি ES6 আগে শিখে আসুন, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অবশ্যই আগে শিখে আসুন। নাহলে কিন্তু এখন এইটা যদি এসে ভাবেন যে এইটা আবার কী ধরনের ফাংশন, তাহলে আপনি রিয়াক্টের জন্য রেডি নন। ওকে, এটা একদম খুব তেতো হলেও এটা সত্যি কথা, আপনি কিন্তু রিয়াক্টের জন্য রেডি নন। আপনি যদি এটা কী ফাংশন যদি এখন মনে হয়, এটা কী জিনিস কী কোড যদি না বোঝেন, তাহলে অবশ্যই করে আমাদের প্রি রিয়াক্টের যে সিরিজ সেটা একটু দেখে আসুন কাইন্ডলি। তো এখানে কি করেছি আমি? রিটার্ন করেছি একটা H1, রিটার্ন করেছি একটা H1। এবার ভালো করে খেয়াল করে দেখুন যে রিটার্ন H1 করেছি, সব ঠিক আছে, রিটার্ন যা খুশি করতে পারি, একটা স্ট্রিং করতে পারি, নাম্বার করতে পারি, যা খুশি। কিন্তু এর মধ্যে HTML লেখা শুরু করে দিয়েছি আমরা, জাভা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে HTML লিখছি। এরকম কি লেখা যায়? লেখা যায়, কিন্তু আমরা যদি ব্যাকটিক লাগাই বা ডবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং হিসাবে লিখতে পারি, কিন্তু এখানে না ব্যাকটিক আছে না ডবল কোট আছে, কিছুই নেই। আমরা ডাইরেক্ট H1 লিখে দিয়েছি, ঠিক যেমন আমরা HTML এ লিখি। এটা আবার কী ধরনের ম্যাজিক চলছে? তো ম্যাজিকটা হলো এখান থেকে, ম্যাজিকটা হলো এই যে সিডিএনটা আছে না ব্যাবেল, এই জিনিসটা হ্যান্ডেল করছে। বলছে যে তুমি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যদি HTML লিখতে চাও তাহলে ডাইরেক্ট লিখে দাও, কোনো ব্যাকটিক বা এই সমস্ত কিছু লাগবে না। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এটা দেখতে HTML এর মতো, কিন্তু HTML না, আবার এখন বলছে HTML। তো বেসিক্যালি টেকনিক্যালি যদি বলা হয় এটা হলো HTML নয়, এটা হলো JSX। এখন JSX তাহলে এক্সপ্লেন করতে হবে JSX কী জিনিস। তো সিম্পল বিগিনার হিসাবে এইটুখানি মনে রাখুন, এই যে যেটা লিখছেন এখানে আপনি বিন্দাস হয়ে HTML লেখা শুরু করে দেবেন। HTML যেমন লিখেন সেরকম HTML লিখতে থাকবেন। এটা JSX চলছে না জাভাস্ক্রিপ্ট চলছে না কী চলছে, আপনি অত ইনডেপথ ভাবেন না যে এটা HTML না এটা JSX। এটা ইন্টারভিউয়ের জন্য বলবেন যে না এটা JSX চলছে, সেখানে HTML বলবেন না। কিন্তু আপনার উদ্দেশ্য হলো ওয়েবসাইট বানানো। তো ওয়েবসাইট বানানোর সময় আপনি একদম নির্দ্বিধায় এখানে HTML লেখা শুরু করে দেবেন এই রিটার্নের মধ্যে। তো আরও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তো অবশ্যই শিখবো আমরা। তো এখন এই মুহূর্তে মনে করুন এটা একটা সিম্পল HTML ট্যাগ, এটাই রিটার্ন করা হচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তারপরে কি হলো, এখানে একটা ডিভ আছে রুট নামে, সেই রুটটার মধ্যে কি করেছি আমি? রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। এটা আবার কোথা থেকে পেলাম? এটা পেলাম আমরা এই যে এই রিয়াক্ট ডম, এই যে সিডিএনটা আছে না, আমাদের লিখতে দিচ্ছে এই কথাটা, যে একটা ক্রিয়েট রুট, একটা রুট বানাচ্ছে, তারপরে এর মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। সেটা কোনটা? এই যে এটা। এই ডিভটাকে ধরে আমরা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, মানে এখানে ফেচ করে নিয়েছি এই ডিভটাকে। সেই ডিভটাকে আমরা একটা রুট বানিয়েছি, যে আমরা বলছি যে আমাদের পুরো ওয়েবসাইটটা, পুরো ওয়েবসাইট মানে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট ইত্যাদি, এগুলো সেপারেট পেজ হয় না। রিয়াক্ট দিয়ে সেপারেট পেজ তৈরি করা হয় না। রিয়াক্ট দিয়ে কী করা হয়, একটাই পেজ থাকে, মানে হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজের মধ্যেই এই ডিভের মধ্যে কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া হয়। কন্টেন্ট ডাইনামিক্যালি জেনারেট করে করে আমাদের বিভিন্ন
যে পেজ রয়েছে সেটার ফিলিংস আনা হয়, যে মনে হচ্ছে যেন আমাদের ওয়েবসাইটের পেজ চেঞ্জ হচ্ছে, হোম থেকে অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট থেকে ব্লগে আসছি। এই যে জিনিসটা হচ্ছে না, আমরা নর্মাল যেমন করি যে পেজ বারবার রিফ্রেশ হয়ে যায়, তো সেই প্রবলেমটার হাত থেকে বাঁচার জন্য আমাদের এই রিয়্যাক্ট কী করেছে যে এখানে ডেটাগুলো পুশ করতে থাকে এই একটা ডিভের মধ্যে। যেহেতু ডাইনামিক্যালি পুশ করতে থাকে, তো সেই জন্য আমাদের এই একটা ফাইলই যথেষ্ট। আর এই যেহেতু একটাই ফাইল আছে, সেই জন্য বলা হয় যে রিয়্যাক্ট দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, বা স্পা, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান, SPA, স্পা তৈরি করা হয়। এটাই, যে একটাই যেহেতু পেজ থাকে তো সিঙ্গেল পেজ। তো আপনি পোর্টফোলিও বানান বা একটা ফুল ফ্লেজ ওয়েবসাইট বানান, যা খুশি বানাতে পারেন এটা দিয়ে। আবার এটা দিয়েই এই রিয়াক্ট দিয়ে আপনার ফেসবুক তৈরি, এটা দিয়ে হোয়াটসঅ্যাপ বানাতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো আপনি ফ্লিপকার্ট বানাতে পারেন, অ্যামাজন বানাতে পারেন, ইনস্টাগ্রাম বানাতে পারেন। ওকে, তো বেসিক্যালি রিয়াক্ট দিয়ে কী করা হয়, মোবাইলে যেমন এক্সপিরিয়েন্স পান না, মোবাইলে কি কোনো কিছু রিফ্রেশ হয়, ইনস্টাগ্রামে কি রিফ্রেশ হয়, ও তো চলতেই থাকে অটোমেটিক্যালি, মনে হচ্ছে যেন সব লোড হচ্ছে, এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ, বিন্দাস আমরা চলে যাই, ফিলও করতে পারি না। তো সেম জিনিস যদি ফিলিংস আনতে চান আপনার ওয়েবসাইটে, সেই জন্য রিয়াক্ট ইউজ করবেন। তো এটাই হলো রিয়াক্টের উদ্দেশ্য। ওকে, রিয়াক্ট এই প্রবলেমটাই সলভ করে, যে যেন আমরা ফিল না করতে পারি যে আমাদের পেজের জন্য বসে আছি, রিফ্রেশ হচ্ছে, নেক্সট পেজে যাচ্ছে, এই সমস্ত ফিলিংস আসা চলবে না, আমাদের স্মুথ চলতে হবে পুরো জিনিসটা। রিয়াক্ট এই প্রবলেমটা সলভ করে। এখন এখানে অ্যাপ ডট জেএস এর মধ্যে সেই যে একটা রুট ক্রিয়েট করেছি, এখন এর মধ্যে কি লেখা আছে না আছে আমাদের জানার দরকার নেই। আমরা যে কোয়েরির কটা ফাংশানে কি জানি, যে বিহাইন্ড দ্য সিন কী চলছে, অত ইনডেপথ এখন জানার প্রয়োজন নেই। আমাদের মেন উদ্দেশ্য আমরা ওয়েবসাইট বানাবো কত তাড়াতাড়ি, তারপরে বানাতে বানাতে যেখানে আটকাবো সেখান থেকে শিখতে থাকবো। তারপরে আমরা কি করেছি, এই যে রুট ডট রেন্ডার, এই রুট ডট রেন্ডার হলো এই রিয়াক্ট ডম, এই রিয়াক্ট ডমের মধ্যেই আছে। আমি যদি এই রিয়াক্ট ডমটাকে দেখাই, রিয়াক্ট ডমের মধ্যে এই ক্রিয়েট রুট কনসোল লক করবেন, দেখতে পাবেন যে এর মধ্যে কী আছে। ওকে, এগুলো এক্সপেরিমেন্ট করতে পারেন, এক্সপেরিমেন্ট আমরা পরে করব। আগে এখানে এতটুকু কোড লিখে আমরা কি জেনারেট করতে পারলাম সেটা দেখি। এই যে কোডটা লিখেছি, এই কোডটা কি করছে, আমাদের এই যে ফাংশনটা যেটা বানিয়েছি না, যে এই ফাংশনটা দেখুন, এই তো সেই চেনা বানিয়েছি এখানে ফাংশন, আর এখানে কীভাবে লিখেছি, আবার সেই HTML লাইক ট্যাগের মতো। হ্যাঁ, এই ট্যাগই মনে করুন, এটা আপনার নিজস্ব ট্যাগ, আপনি পার্সোনাল এইটার যদি আপনি নাম রাখতেন আপনার নিজের নামে, তো সেটা এখানে কল করে দিতেন। তো আমি এখানে যদি এরকম বানাতাম যে জন, তাহলে আমি এখানে এসে এরকম কল করে দিতাম যে জন। ওকে, তো আমার নাম জন নয়। তো উদ্দেশ্য হলো বলার যে আপনি আপনার নিজের নামে ফাংশন বানাতে পারেন, আর সেটা যদি আপনি চেক করেন তো সেম রেজাল্টই পাবেন, কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। তো এটা যেহেতু XML লাইক সিনট্যাক্স, যে আপনি এরকম ফাংশন যখন বানাবেন, সেই ফাংশনটাকে যখন কল করবেন তখন আপনি এভাবে লিখবেন। তো আমরা একটা জিনিস এইভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, যে ফাংশন যখন বানিয়েছে তাহলে এইভাবে কল করলে কী অসুবিধা। এই ধরনের জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবেন। আছে কোনো ডিফারেন্স আছে? এখানে আমি যদি রিফ্রেশ করি তো সেম রেজাল্টই আসছে, কিন্তু কেন তাহলে ওরকম লিখছি, আবার ফাংশন এইভাবে কল করলেই তো হয়। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো কেন এইভাবে কল করছি। আর ফাংশন যেহেতু কল করছি, ওইভাবে করতে পারি কল, এইভাবে। তো এইভাবে কেন লিখছি, এর উদ্দেশ্য হলো রিয়াক্ট বলেছে, রিয়াক্টের গেম খেলছি, রিয়াক্টের নিয়মে খেলতে হবে, আমরা আমাদের নিজেদের নিয়ম বানাতে পারবো না। রিয়াক্ট বলেছে এইভাবে কল করতে, আমরা এইভাবে কল করছি, রিয়াক্ট সেই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করছে। কিন্তু আপনাকে দেখালাম যে আপনি নর্মাল কল করলেও এটাকে দেখায়। আচ্ছা, এরপরে এখানে যে ফাংশনের এই যে ফাইলের নাম অনেকের মনে হতে পারে কি এতে বড় হাতের লিখতে হবে না, বড় হাতের না লিখলেও চলবে, আপনি যেমন লেখেন নর্মাল অ্যাপ ডট জেএস ওরকম লিখতে পারেন। মেন ডট জেএস, হ্যাঁ মেন ডট জেএসও লিখতে পারেন। কিন্তু যে নামে ফাইল বানানো হয় জেনারেলি একটা কনভেনশন, এটা ডেভেলপারদের জন্য। আপনি যে নামে ফাইল বানিয়েছেন সেই নামেই ফাংশন বানাবেন। ওকে, যাতে পরে আপনার হেডেক না হয়ে যায় যে কী নামে ফাইল বানিয়েছি, কী নামে ফাংশন আছে। তো জেনারেলি এরকম করা হয়, যে নামে ফাংশন হবে সেই নামেই ফাইল, সেই নামে প্রথম অক্ষর বড় হাতের, এখানে যেটা আছে সেটা প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে। এটা হলো একটা রুলস। আর এখানে ফাইলের নাম আপনি যেটা রেখেছেন সেটা সেম নাম রাখার চেষ্টা করবেন, যাতে আপনার ইউজ করতে সুবিধা হয়। এটাই হলো কথা। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এই যে কথাটা লিখেছি, যে আমরা এই যে ব্যাবেল লিখছি, ব্যাবেল কী করছে, কিছুক্ষণ আগে বললাম যে এরকম এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে সাহায্য করে। তো এই সাহায্য যেহেতু করছে ব্যাবেল, তাহলে ব্যাবেলকে তো সম্মান দিতে হবে। তো সম্মানের জন্য আমরা এখানে কি লিখেছি, টাইপ টেক্সট ব্যাবেল। এবার সম্মান মানে আক্ষরিকভাবে ওটা না যে ব্যাবেল ইউজ করছি আমরা, টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না, আমরা ব্যাবেল ইউজ করছি, সেই জন্য এখানে ব্যাবেল লিখেছি। ওকে, আচ্ছা, বিহাইন্ড দ্য সিন ব্যাবেল সব কিছু হ্যান্ডেল করে নিচ্ছে, বেশি টেকনিক্যালি ইনডেপথ এখন ঢুকে লাভ নেই।
অলরেডি আমাদের ভিডিও 40 মিনিটস হয়ে গেছে, আমরা জানি না, আমি নিজেও জানি না যে আপনারা কতজন আছেন দেখেছেন এত দূর অবধি। যদি দেখে থাকেন হয়তো নিশ্চয়ই নতুন কিছু জানতে পেরেছেন, আর বোর করছি কিনা সেটাও জানি না। তো যদি এত দূর দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সেই জন্য। আর লাস্ট আরেকটা জিনিস বলে আমি এখানে শেষ করব। রিয়্যাক্ট দিয়ে আমরা তাহলে কি করব? রিয়্যাক্ট দিয়ে সিম্পল একটা জিনিস মনে রাখবেন, আমাদের এরকম একটাই মাত্র ডিভ থাকবে, পুরো ওয়েবসাইটে একটাই ডিভ থাকবে। বিলিভ মি, একটা ওয়েবসাইট, পুরো আস্ত ওয়েবসাইট, 10 পাতা 15 পাতা 20 পাতা যত বড়ই ওয়েবসাইট হোক না কেন, আপনার এই একটা সিম্পল ডিভ থাকবে। এই ডিভের মধ্যে ডাইনামিক্যালি আপনাকে ফাংশন বানিয়ে তার মধ্যে পুশ করতে হবে। ওকে, এই ফাংশনটার মধ্যে কি থাকবে? এই ফাংশনের মধ্যে আপনার যে এইচটিএমএল লাইক যে সিনট্যাক্স বা এইচটিএমএলই ধরুন, এখন সেই এইচটিএমএল লিখবেন। তার মানে কি প্রমাণিত হলো যে আমরা কি তার মানে এইচটিএমএল ফাইলে এসে এইচটিএমএল লিখবো না? আর না, আমরা এইচটিএমএল এসে আর এইচটিএমএল লিখবো না। আমরা কি করব? জাভাস্ক্রিপ্ট ফাইলে বসে বসে এইচটিএমএল লিখবো, আর সেই এইচটিএমএলটা ডাইনামিক্যালি পুশ করতে থাকবো এই ডিপটার মধ্যে। ওকে, এখন মনে হতে পারে যে এখানে তো একটা তো অলরেডি পুশ করা আছে, আমরা কি কমা কমা দিয়ে লিখবো? না, আমরা এর সঙ্গে অ্যাটাচ করব কোনো না কোনোভাবে, তখন আলটিমেটলি এই ফাইলটা এখানে এসে অ্যাটাচ হবে, মানে এই ফাংশনটা অ্যাটাচ হবে। তো সেইগুলো কি করব না করব আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব, কিন্তু আজ থেকে মনে রাখুন আপনাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে বসে এইচটিএমএল লিখতে হবে, সেই এইচটিএমএল আপনাকে এই ডিভের মধ্যে পুশ করতে হবে। এই কাজটাই করে রিয়াক্ট। আর এখানে যে অ্যাপ ডট জেএস লিখেছি, তো এই অ্যাপ ডট জেএস আমি বললাম যে এতক্ষণ ধরে যে এটা এইচটিএমএল লাইক সিনট্যাক্স, তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জেএসএক্স। তো এই ফাইলের নামটাকে যদি আমি এখানে রিনেম করে জেএসএক্স লিখে দিই, তাহলে দেখুন একটা রিয়াক্টের সিম্বল হয়ে গেছে। আর এখানে যে ফাইলটা আছে অবশ্যই আমাকে এখানে জেএসএক্স লিখে কিন্তু কানেক্ট করতে হবে। এবার আমি যদি ব্রাউজারে যাই তো সেম রেজাল্টই এখানে দেখতে পাচ্ছি। তো এই যে সেম যে জিনিসটা, এই জিনিসটা কিসের সঙ্গে আমরা তুলনা করতে পারি? এই যে আমি এখানে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না, দেখুন এখানে একটা মাত্র ডিপ ফেলে রেখেছি, আর সমস্ত কিছু কিন্তু আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে পুশ করছিলাম। এই ইউআইটা পুরো জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাচ্ছিলাম। তো রিয়াক্ট ইউআই বানায়। তো আশা করি বোঝা গেছে যে রিয়াক্ট নতুন কিছু না, ঠিক আছে? রিয়াক্ট অ্যাকচুয়ালি যেভাবে কাজ করছে সেই কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট বা বাকি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি দিয়েও করতে পারি, কিন্তু সেটা মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেই জিনিসটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, অনেক বেশি বাগিয়ে হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্যই আমরা একটা টুলস ইউজ করছি। টুলস কেন ইউজ করে? সিএসএস দিয়ে তো পুরো ওয়েবসাইট বানানো যায়, তাহলে বুটস্ট্র্যাপ কেন ইউজ করি? ওই একটাই কারণ, যাতে আমাদের অল্প কিছু লিখে তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাই। তো আমাদের হাতে সময় কম, এখন 2025-26 সালে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ফাস্ট ফাস্ট প্রোডাকশন দিতে হবে। তো একটা টুল ইউজ করব, সিম্পল একটা জিনিস মনে রাখবেন, রিয়াক্ট হলো একটা টুল, আপনার এক্সট্রা একটা টুল। টুল থাকলে কি হয়? কাজের সুবিধা হয়, তাই না? তো রিয়াক্ট শিখবেন এই একটা কারণে। প্রথম কথা হলো আপনার প্রমোশনের জন্য, জব পাওয়ার জন্য। দ্বিতীয়ত একটা টুল যেটা দিয়ে তাড়াতাড়ি ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপ এইসব বানানো যায়। আর এটা যেহেতু সবাই ইউজ করছে, যেহেতু মার্কেটে ডিমান্ড রয়েছে, তো সেই জন্য আমরাও শিখছি। তো রিয়াক্ট যদি এখন রিয়াক্টের পরিবর্তে ভবিষ্যতে দেখা যায় ভিউ বা আদার্স কিছু হিট হয়ে গেছে, তখন দেখবেন যে সবাই আমরা ওইদিকে ছুটবো আবার ওইটা শিখতে, কারণ মার্কেটে টিকে থাকতে হবে, পরিষ্কার কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। অলরেডি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে, শুরুতেই বলেছিলাম আমি নিজেও জানি না যে কতটা লম্বা হবে। তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, প্রায় 45 মিনিট হয়ে গেছে। এতক্ষণ যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা হয়তো দুটো পার্টেও আসতে পারে, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো এতক্ষণ যদি সত্যি সত্যি দেখে থাকেন আপনারা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সামনে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। ওকে, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন আমাদের চ্যানেলটাকে একটু যদি রিচ বাড়ানো যায় সেই চেষ্টা আশা করি আপনারা করবেন। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কী কী ভালো লাগলো, কী কী ভালো লাগলো না, আর কীভাবে শেখালে বেটার হয় সেটাও জানাবেন। আর রিয়্যাক্ট সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দেওয়ার আছে থিওরিটিক্যাল, সেটার জন্য আমি একটা পিডিএফ বানিয়ে দেবো আপনাদেরকে, সেখানে আমরা রেগুলার আপডেট করতে থাকবো। পিডিএফ যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাবেন, আমরা পিডিএফ প্রোভাইড করবো, যাতে আপনি বাড়িতে স্টাডি করতে পারেন। স্টাডি করাটা জরুরি, কারণ না হলে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন না। ওয়েবসাইট বানিয়ে ফেলবেন কিন্তু ইন্টারভিউতে যে কোশ্চেন করবে আনসার দিতে পারবেন না। তো সেই জন্য থিওরি পড়াটা খুব ইম্পর্টেন্ট। আর বই বা থিওরি বা অনলাইনে ব্লগ আর্টিকেল যদি না পড়েন তাহলে কিন্তু ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবেন না।
তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে বা সেকেন্ড এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।